নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাই কনস্ট্রাকশন নিয়ে আমি মহুয়া রয়েছে আপনাদের সঙ্গে। বেশ কয়েক বছর আগের কথা, যখন কম্পিউটার রাজ্যে আসবে এমন সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সময় যারা ক্ষমতায় ছিলেন তারা সেটা চাননি। কারণ তারা মনে করেছিলেন যে যদি কম্পিউটার রাজ্যে ঢোকে তাহলে পরে বহু মানুষের কর্মসংস্থান নষ্ট হবে। কিন্তু দেখা গেল যে কম্পিউটার আসার পরে প্রযুক্তির অভাবনীয় উন্নতি হলো এবং যেটা হওয়ার ছিল, আর কম্পিউটারও এ রাজ্যে আসা বাধ্যতামূলক ছিল। নির্মাণ কার্যেও কিন্তু কম্পিউটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কি ভূমিকা রয়েছে সে সমস্ত কিছু নিয়ে কথা বলবো আমরা, কারণ যত আমরা উন্নত হচ্ছি তত কম্পিউটারের চাহিদা আমাদের কাছে বেড়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিষয় নির্মাণ শিল্পে কম্পিউটার। যারা রয়েছেন বিশেষজ্ঞরা, তাদের সঙ্গে পরিচয় করব। আমাদের সঙ্গে রয়েছেন নির্মাণ বিশেষজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য, স্বাগত জানাবো চন্দ্রচূড় বাবুকে। আমাদের সঙ্গে রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার অমিতাভ ঘোষাল, স্বাগত জানাবো অমিতাভ বাবুকে। অনেকদিন পর আপনাকে আমাদের মধ্যে পেয়েছি, খুব ভালো লাগছে স্যার। আর শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ার বলে যদি আমি ছেড়ে দিই অমিতাভ বাবু সম্পর্কে, তাহলে বোধহয় মানে তার সঙ্গে ইনজাস্টিস করা হবে। 60 বছরের অভিজ্ঞতা তার। এই কাজ করার ক্ষেত্রে কি কি কাজ করেছেন তিনি 60 বছরে, একটু যদি আপনাদের বলি। ব্রিজ, পোর্ট, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার, রেলওয়ে এবং রোড নির্মাণের ক্ষেত্রে ডিজাইন, প্ল্যানিং বলুন, প্রজেক্ট ম্যানেজমেন্ট বলুন, সমস্ত কিছুতেই তার ভূমিকা একেবারে অনস্বীকার্য। তাছাড়া ভারত ছাড়াও 15টি দেশে তিনি কাজ করেছেন। প্রেসিডেন্ট ছিলেন কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার একদম 2020 সাল পর্যন্ত। তাছাড়াও চেয়ারম্যান ছিলেন ব্রিজ অ্যাডভাইজারি কমিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের। তাছাড়াও আমি প্রথমেই বলছিলাম তার অবদান ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, এই বিষয়টির ক্ষেত্রে ভারত এবং ইন্টারন্যাশনাল যে জার্নাল বেরোয় তার ক্ষেত্রেও কিন্তু অনস্বীকার্য তার ভূমিকা এবং তার অবদান। এবার এগোবো আমাদের আলোচনাতে। যাবো আগে চন্দ্রচূড় বাবুর কাছে যাবো। যখন কম্পিউটারের কথা আসলোই তখন ঠিক গত কয়েক বছর ধরে কোন কোন ক্ষেত্রে আমাদের জীবনে কম্পিউটারের প্রভাব রয়েছে, প্রয়োগ বেড়েছে, একটু যদি আমাদের বলেন। আর একটু বিরত করব আমি, মানে সবাইকে পরিচয় করার পর আপনাদের কথা না বললেই নয়। আমাদের সঙ্গে আপনারাও রয়েছেন বিশেষজ্ঞদের সঙ্গে, আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন, টেলিফোন করতে পারেন। আমাদের টেলিফোন লাইন এক্ষুনি খুলে দেওয়া হচ্ছে, আমাদের স্ক্রিনে নাম্বার যাবে, সেই নাম্বারে ফোন করুন, আপনাদের যাবতীয় যা প্রশ্ন আমাদের করতে পারেন। হ্যাঁ চন্দ্রচূড় বাবু। একটা সময় যেটা মানে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা বলাই শুরু হলো, যে একটা সময় কম্পিউটার নিয়ে অনেক রকম চিন্তাভাবনা করতে হতো, যে কম্পিউটারের ব্যবহারটা কিভাবে হবে, কেন হবে, না করলে কি হবে, করলে কি হবে। কিন্তু যত দিন এগিয়েছে সারা পৃথিবীর সঙ্গে আমাদের দেশকেও কম্পিউটারের ব্যবহার করতেই হয়েছে। এবং আজকের দিনে যেমন আমরা কম্পিউটার ছাড়া আস্তে আস্তে ভাবতেই পারি না। নিজেদেরকে কিভাবে আমরা তৈরি করেছি, আমাদের প্রত্যেক কটা কাজের সঙ্গে ওতপ্রোতভাবে কম্পিউটার প্রায় জড়িয়ে গেছে। যেমন আমাদের যে ডেটাটা তৈরি হয়, যে কোনো কাজ করতে গেলেই প্রচুর ডাটা তৈরি হয়, সেগুলো স্টোর করা। আগের দিনে আমরা দেখতাম বস্তা বস্তা কাগজ রাখতে হতো, তাতে উই ধরে যেত, বিভিন্নভাবে বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেত। কিন্তু এখন আমরা ছোট্ট একটা ডিস্কের মধ্যে আমরা প্রচুর ডাটা ধরে রাখতে পারছি। আমাদের এডুকেশন সিস্টেমটা এটা কিন্তু এখন পুরোপুরিভাবে কম্পিউটার নির্ভরই হয়ে গেছে। এবং এটা আমরা অনেক বেশি বুঝতে পেরেছি কোভিড সিচুয়েশানে। এখন আমাদের বাচ্চা থেকে বুড়ো যত লোকই পড়াশোনার সঙ্গে জড়িত আছেন, টিচাররা ক্লাস নিচ্ছেন বিভিন্ন রকম অ্যাপসের মাধ্যমে, ছাত্ররাও সেইভাবেই পড়াশোনা করছে এবং প্রায় 1 বছর হতে চললো। এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার বাইরে কিন্তু ভাবেনি, অতএব এখনও ছাত্ররা এই কম্পিউটারের মাধ্যমেই পড়াশোনাটা করছে। তাছাড়া আমাদের মানুষের সঙ্গে মানুষের যে যোগাযোগ, বিভিন্ন রকম ইমেল থেকে শুরু করে, বিভিন্ন রকম মেল থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন যে যোগাযোগ আছে, এটা আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারি। এর একটা বিশাল ব্যবহার কিন্তু ডিফেন্সে হয়। ডিফেন্সে কিন্তু কম্পিউটারের হিউজ ব্যবহার হয়, সেটাও একটা ব্যাপার আছে। আমাদের নিত্যনৈমিত্তিক যে অফিস ওয়ার্ক আছে, সেখানে আমরা কম্পিউটারের প্রচুর ব্যবহার পাচ্ছি। সায়েন্স এবং টেকনোলজিতে কম্পিউটার প্রচুরভাবে ব্যবহার হচ্ছে। ট্রেনিং দেওয়ার জন্য আমরা কম্পিউটারকে প্রচুরভাবে ব্যবহার করছি। ই লার্নিং যেটা এখন চলছে, তাতেও আমাদের কম্পিউটারের ব্যবহার আছে। মেডিকেল সায়েন্সে কম্পিউটার এখন একটা বিরাট জায়গা করে নিয়েছে। তাছাড়া এন্টারটেনমেন্ট পারপাসে কম্পিউটারের ব্যবহার হয়। আমাদের যেমন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারছি, সেই ব্যাপারটা কম্পিউটারের জন্যই হচ্ছে। স্টক এক্সচেঞ্জ ম্যানেজমেন্টের ব্যাপারটা কম্পিউটারের একটা বিরাট হাত আছে। আমাদের প্রেস এবং পাবলিকেশন যে ব্যাপারটা আছে, তাতেও কম্পিউটারের এখন
মানে আগে একটা প্রেস মানে দেখা যেত বিশাল বিশাল যন্ত্র মাধ্যমে একটা বিশাল ব্যাপার হচ্ছে, তো এখন ছোট্ট জায়গার মধ্যে সুন্দর প্রেস চালানো যাচ্ছে কম্পিউটারের জন্য। গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুটো জায়গাতেই কম্পিউটার অনস্বীকার্যভাবে ব্যবহার হচ্ছে। আমাদের মানে আমরা বিভিন্নভাবে দেখছি বাচ্চারা একরকমভাবে কম্পিউটারকে ব্যবহার করছে, হাই স্কুল স্টুডেন্ট যারা আছে তারা অন্যরকমভাবে হয়তো ব্যবহার করছে, কলেজ স্টুডেন্টদের কাছেও এটা এখন প্রচুর মানে সবসময়ের জন্য ক্যারি করার জন্য ল্যাপটপ ব্যবহার হচ্ছে। তাছাড়া মানে যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের উইদাউট ল্যাপটপ এখন আর ভাবাই যায় না, সবাই ল্যাপটপ ক্যারি করছে। বিভিন্ন রকম অ্যাপস আজকেও আছে। মুখ্যমন্ত্রী ট্যাব এবং স্মার্টফোন দেওয়ার কথা বলেছেন যে কোনো একটা ছাত্রছাত্রীদের। আমাদের সঙ্গে দর্শক বন্ধু কেউ রয়েছে, আমি একটু তার সঙ্গে আগে কথা বলে নিই। নমস্কার, বলুন। হ্যালো, আমি জানতে চাইছি কনস্ট্রাকশনে সাইটে কম্পিউটারের কি প্রয়োজন? আপনি একটুখানি কে বলছেন, কোথা থেকে বলছেন বলবেন আগে। আমি রীতা দাস বলছি, শ্যামবাজার থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন। এছাড়া আমাদের যারা মানে কাজ খুঁজছে আর কি, যারা তাদের কাছে কম্পিউটার মানে যারা বিভিন্ন জায়গাতে থেকে বিভিন্ন সারা পৃথিবী জুড়ে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে কম্পিউটারের জন্য, কাজ খোঁজা এটা একটা বড় ব্যাপার। যারা বিজনেস ওনার তারাও কম্পিউটারকে বিভিন্নভাবে ব্যবহার করছেন। তাছাড়া যারা কম্পিউটার প্রফেশনাল বা আইটি সেক্টর যেটাকে আমরা বলছি, যার এখন চাহিদা সারা পৃথিবী জুড়েই আছে, তারাও কম্পিউটারের প্রচুর ব্যবহার করছে। তাছাড়া আমরা অনেক সময় আমাদের যে লাইফের যে একটা নির্দিষ্ট গতি আছে সেই গতিটার থেকে আবার একটু চেঞ্জ করার জন্য কম্পিউটারকে ব্যবহার করছি। তাই এটা মাল্টিপারপাস ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে কম্পিউটার ছাড়া আমরা ভাবতেই পারি না। একটুখানি অমিতাভবাবুর কাছে আসবো। প্ল্যানিং ডিজাইন নিয়ে আমি শুরুতেই আপনার সম্পর্কে অনেক কিছু বলেছি, এবার একটু জানতে চাইবো যে প্ল্যানিং এবং ডিজাইনিং এর ক্ষেত্রে কম্পিউটারের ঠিক কি ভূমিকা রয়েছে। আমি একটু পুরনো ইতিহাসটা বলে নিই। কম্পিউটার আমাদের একটু স্যার বিরত করব, দর্শক বন্ধু কেউ রয়েছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটা একটু নিয়ে নিই। নমস্কার, বলুন। আমি শ্যামনগর থেকে বলছি, অঙ্কিত বলছি। বলুন। আমার প্রশ্ন ছিল একটা নির্মাণ কাজে মানে কনস্ট্রাকশনে কম্পিউটারের কাজ কোথায় কোথায় লাগতে পারে? আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। স্যার বলুন। হ্যাঁ, আমি একটু পেছনের কথা বলি। আজকে আমরা কম্পিউটার সম্বন্ধে প্রায় সবাই সচেতন হয়েছি। ডিজিটালাইজেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন, এসব কথাও আমরা সাধারণ লোকরাও শুনতে পাচ্ছি। কিন্তু এই জিনিসটা একটা আমাদের প্রযুক্তিবিদ্যে তো ধাপে ধাপে এগিয়েছে। এটাকে বলা হয় চতুর্থ বিপ্লব। প্রথম ছিল মেকানিক্যাল, যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল সাইডে ডেভেলপমেন্ট হলো, স্টিম ইঞ্জিন বা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যেটা গাড়িতে লাগে, পাম্প, এইসব তৈরি হলো। তারপরে এলো ইলেকট্রিক্যাল যুগ। ইলেকট্রিসিটি আসার সঙ্গে সঙ্গে আরম্ভ হলো হয়তো বাল্ব দিয়ে। এডিসন সাহেবের বাল্ব যখন বেরোলো, আমরা সবাই কনস্ট্রাকশানে বাল্ব লাগছে, মোটর লাগছে, পাম্প লাগছে, ইলেকট্রিক্যালি ড্রিভেন পাম্প। এটা বহুদিন চলল। তারপরে কিন্তু ইলেকট্রনিক্স 40-50 সাল থেকে ইলেকট্রনিক্স জিনিসটা এলো, এবং ইলেকট্রনিক আমাদের অনেক দিন আমাদের জীবনযাত্রার সঙ্গে জড়িত ছিল। এই চতুর্থ ধাপে আজকে হঠাৎ করে সব কিছুকে বদলে দিতে এসছে কম্পিউটার। মানে এই যে ডিজিটাল সিস্টেম বা ডিজিটালাইজেশন, এই জিনিসটা আজকে আমাদের জীবনের সব দিকটা নিয়ে নিয়েছে। চন্দ্রচূড় বাবু বললেন অনেক কিছু। কিন্তু কনস্ট্রাকশনের ব্যাপারে যে কম্পিউটার কোথায় এসছে, দর্শক বন্ধুরাও জিজ্ঞেস করছেন। তার আগে বলি, কম্পিউটার প্রথম আমাদের ধারে কাছে এলো 1960 দশকে। তখন কিন্তু কম্পিউটার বলতে একটা বিশাল যন্ত্র, এবং মানে প্রায় 50 বছর আর কি হলো। হ্যাঁ, সেটা একটা 60 বছর, সেটা একটা বড় শেডের মধ্যে থাকতো। এবং তখন ফরট্রান বলে একটা কথা খুব চালু হয়েছিল। ফরট্রান দিয়ে আমরা কম্পিউটার ব্যবহার করতাম। ফরট্রান একটা সফটওয়্যার তখন।
আমি একটা ব্যক্তিগত কথা বলি। 1971 সালে বাংলাদেশ যুদ্ধের সময় হার্ডিঞ্জ ব্রিজ বা গঙ্গার ওপরে সারা ব্রিজ একটা মিলিটারি অ্যাকশনে ড্যামেজড হয় এবং ড্যামেজটা সাংঘাতিক। 300 ফিট একটা স্প্যান, তার মধ্যে 70 ফিট খুবলে বেরিয়ে গেছে। সেইটা সারাবার দায়িত্ব ভারতীয়দের ওপর এলো, আমি জড়িত ছিলাম। এখন একটা ব্রিজ 300 ফিটের একটা স্ট্রাকচার, তার মধ্যে 70 ফিট নেই, এখন তবু দাঁড়িয়ে আছে জিনিসটা, খানিকটা ঝুলে গেছে, খানিকটা বেঁকে গেছে, কিন্তু দাঁড়িয়ে আছে। আমেরিকা, ইংল্যান্ড সবাই বলতো একে সারানো যায় না, নতুন করে করতে হবে, আর নতুন করে করতে গেলে বাংলাদেশের পক্ষে খুব বিপদ। অতএব আমরা যখন ওটা সারাবার দায়িত্ব নিলাম, তখন দেখা গেল যে আসলে যে স্ট্রাকচারটুকু বেঁচে আছে সেটা আর ব্যবহার করা যাবে না, এটা কি করে হিসেব করা যাবে? আমাদের সাধারণ অঙ্কে সেটা হয় না। তখন আমরা কানপুরে গেলাম, তখন সেখানে একটা IBM 1400 সিরিজের কম্পিউটার ছিল। সেখানে গিয়ে আমি সময় পেলাম রাত 1টা থেকে 2:30, 1.5 ঘন্টা টাইম আমায় অ্যালোকেট করা হলো। স্যার একটু বিরত করব, এত ইন্টারেস্টিং লাগছে যে আমাদের সঙ্গে অনেকক্ষণ দর্শক বন্ধু রয়েছেন, তার ফোন নিতে পারছি না আমি, একটুখানি তার সঙ্গে কথা বলে নিই, তার প্রশ্নটা শুধু জেনে নিই সে কি জানতে চাইছে। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার কথা বোঝা যাচ্ছে না। রায়গঞ্জ থেকে বলুন। আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন প্রশ্ন? ডিজাইনিং এ? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই বলবো। হ্যাঁ হ্যাঁ, যেখানে বলছিলাম একটু গল্পই বললাম। তো সেটা সারাতে গেলে তো জানতে হবে যে যেগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা। তখন এই 1.5 ঘন্টার সময় আমরা পেলাম, তার মধ্যে অ্যানালিসিস করে দেখা গেল, কম্পিউটার বলল হ্যাঁ স্ট্রাকচারটা যেগুলো আছে সেগুলো ব্যবহারের বিয়ন্ডে চলে যায়নি। অতএব আমরা সাহস করে ব্রিজটাকে সারালাম। 1972 সালে সারানো হয়েছে, আজকে 1922 সাল, 21 সাল, ধরুন 50 বছর হয়ে গেছে। ব্রিজ দিব্য চলছে, তার উপর দিয়ে রেলগাড়ি যাচ্ছে, এবং এইটা যে সম্ভব হলো শুধু কম্পিউটার ব্যবহারের জন্য, তা নাহলে কোনোদিন সাহস করে আমরা এরম একটা ব্রিজ সারাতে যেতাম না। এই ফরট্রানের যুগ চলে গেল। 80 সালের 1980-র পরে ডেস্কটপ কম্পিউটার এলো, PC পার্সোনাল কম্পিউটার, এবং তারপরে ল্যাপটপ। সেই অত বড় বাড়ি থেকে কম্পিউটার আমাদের টেবিলে চলে এলো। আজকে কম্পিউটার আমরা অনেক কিছু ফাংশনই শুধু মোবাইল ফোন দিয়ে করতে পারছি। এই যে ট্রান্সফরমেশনটা, এটা হঠাৎ করে কম্পিউটারকে সমস্ত কাজের মধ্যে এনে দিল। আমাদের জীবনযাত্রার প্রত্যেকটা ধাপে কম্পিউটার চলে এলো। ঠিক সেরকমভাবে কনস্ট্রাকশানেও এসছে। কিন্তু অনেকেই প্রশ্ন করবেন, কনস্ট্রাকশনে এত দেরি করে এলো কেন? এন্টারটেনমেন্টে এসছে, আমাদের কমিউনিকেশানে এসছে, আমাদের জীবনযাত্রার প্রত্যেক ধাপে এসছে, কিন্তু কনস্ট্রাকশানে কম্প্যারেটিভলি দেরিতে এলো দুটো কারণ। কনস্ট্রাকশান যখন হয় অনেকগুলো তার মধ্যে ভাগ আছে, ডিজাইন আছে, প্ল্যানিং আছে, কনস্ট্রাকশান আছে, তারপরে ভবিষ্যতে মেনটেনেন্স করার ব্যাপার আছে। তারপরে একটা ছোট, আমি যদি একটা নিজের বাড়ি করতে যাই, সেখানে আমার ফাউন্ডেশন করতে হয়, দোতলা বাড়ি করছি, ইটের দেয়াল করতে হয়, প্লাস্টারিং করতে হয়, ফ্লোরিং করতে হয়, ইলেকট্রিক্যাল কাজ করতে হয়, জলের কানেকশান দিতে হয়, ওয়েস্ট ডিসপোজাল করতে হয়। এবার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্পেশালাইজেশন, আলাদা আলাদা লোক আছে। একটা প্লাম্বার আসে, একটা ইলেকট্রিশিয়ান আসে, এবং সেগুলোরও একটা ডিজাইন আছে। একটা বাড়ি করতে গেলে দেখা যাচ্ছে অনেকগুলো তার মধ্যে ভাগ আছে। এই ভাগগুলোকে একসঙ্গে করা, আমি যে ভাষায় কথা বলছি, ডিজাইনার যে ভাষায় কথা বলছে, যে মিস্ত্রি কাজ করছে সে কিন্তু সেই ভাষায় কথা বলছে না, তখন একটা বড় ফারাক হয়ে যায়। সেই জন্য কম্পিউটার চট করে কনস্ট্রাকশনে আসতে পারেনি। স্যার একটু বিরত করব, আমাদের সঙ্গে দর্শক বন্ধু কেউ রয়েছেন। নমস্কার, বলুন। নমস্কার, মালদা থেকে পরেশ বউ বলছি। বলুন দাদা। আমার প্রশ্ন হচ্ছে, জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম কি, GIS কি, আর সিভিল ইঞ্জিনিয়ার কিভাবে এটা ইউজ করে? GIS কি আর সিভিল ইঞ্জিনিয়ার? সিভিল ইঞ্জিনিয়ার কি করে, কিভাবে এটা ইউজ করে?
আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। যেটা বলছিলাম, এখন এই যে তাছাড়া কনস্ট্রাকশন খুব দূরে দূরে হয়, প্রত্যন্ত জায়গায় যেখানে কোনো কানেকশন নেই, যেখানে কোনো ইন্টারনেট নেই, অতএব কম্পিউটারে ভালোভাবে কম্পিউটারের ব্যবহার একটু দেরি করে এসছে। হুম কিন্তু ডিজাইনে এটা অনেক দিন আগে থেকে এসছে, কারণ ডিজাইন ঘরে বসে হয়, শহরেই হচ্ছে বেশিরভাগ, কাজেই ডিজাইনে কম্পিউটার কিন্তু আমরা অনেক আগে থেকে ব্যবহার করছি। সে জায়গায় কনস্ট্রাকশন বা মেনটেনেন্স এইসব কাজে কম্পিউটার অনেক দেরি করে এসছে। ডিজাইনে আজকে 25 বছর অন্তত কম্পিউটারের ব্যবহার হচ্ছে, নানান প্রোগ্রাম বেরিয়েছে, আমাদের দেশেও কিছু প্রোগ্রাম তৈরি হয়েছে, বিদেশ থেকে এখন হয়েছে কি, আগে প্রত্যেকটা প্রোগ্রাম করে সেটা যিনি চেক করবেন তাকে বুঝিয়ে দিতে হতো এটা ঠিক কাজ করছে, তাকে ভেরিফাই করতে হতো। কিন্তু আজকে অনেক বড় কোম্পানি এখানে এসে গেছে, সেই সব কোম্পানি যে সফটওয়্যার সাপ্লাই করছে সেগুলো অটোমেটিক্যালি অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। সবাই জানে এই প্রোগ্রামটা মিডাস আছে, অটোক্যাড আছে, অনেক বড় কোম্পানি এসে যাওয়ার ফলে আজকে জিনিসটা অনেকটা চালু হয়ে গেছে। আমি এই প্রোগ্রামে ডিজাইন করেছি বললেই লোকে খুশি হয়ে যাচ্ছে এবং আমার ডিজাইনটা মেনে নিচ্ছে। স্যার একটু বিরত হ্যাঁ, করব। আমার নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বলুন হ্যাঁ, মুদ্রা চক্রবর্তী, কোথা থেকে বলছেন? দক্ষিণ চব্বিশ পরগনা মুদ্রা চক্রবর্তী। বলুন 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 না, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, এখন মিলিয়েও নিচ্ছে স্যার, আপনি ওই জায়গায় ছিলেন। হুম এখন সেই জন্যেই কম্পিউটারের ব্যবহারটা আজকে ক্রমশ আরও লোকের সামনে আসছে, কারণ সে দেখছে, চোখের সামনে দেখতে পাচ্ছে কম্পিউটার দিয়ে কি কাজ হচ্ছে। অতএব আপনাদের এই প্রোগ্রামটা এই সময় করাটা খুবই যুক্তিযুক্ত। আমার মনে হয় সাধারণ লোক অনেক কিছু বুঝতে চাইছে এবং প্রশ্নের ধরন দেখেও বোঝা যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে সেটা বলবো। একদম একদম। আমি এবার একটুখানি চন্দ্রচূড় বাবুর কাছে যাব। আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কতটা সুবিধা হয়েছে এই কম্পিউটার আসার ফলে? দাদা যেখানটায় শেষ করলেন আর কি, যে কম্পিউটার আসার ফলে যেমন প্ল্যানিং ডিজাইনিং সব ব্যাপারেই প্রচুর সুবিধা হয়েছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। আর্কিটেকচারাল আর সিভিল ইঞ্জিনিয়ারিং প্রায় কাছাকাছি ব্যাপার একটা আছেই, কাজেই তাদেরও অনেক রকম সুবিধা তো অবশ্যই হয়েছে। তো যেমন ওদের যে বিজনেস ফাংশন, সেই ব্যাপারটাতে ওদের অনেক সুবিধা হয়েছে। সবচেয়ে বেশি যেটা সুবিধা হয়েছে প্রেজেন্টেশন, যেটা একটা আর্কিটেকচারাল জিনিসকে যখন আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি তখন সেটা খুব সুবিধা হয়েছে। এবং আমার তো যেটা মনে হয়, যেমন আমি একটা আমেরিকাতে একটা জিনিসকে প্রেজেন্ট করতে যেতাম, আগে তাকে প্রেজেন্ট করতে যেতে হলে অনেক টাইম লাগতো, এইভাবে যেতে হবে ওইভাবে যেতে হবে, কিন্তু এখন একটা জাস্ট মেল করে দিচ্ছে বা কোনো একটা কিছু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা প্রেজেন্টেবল হয়ে যাচ্ছে। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে ডকুমেন্টেশনের ব্যাপারটা থাকে, কনস্ট্রাকশন রিলেটেড প্রচুর ডকুমেন্টস থাকে, যেটা আর্কিটেকচারদের রাখতে অনেক সুবিধা হয়েছে। একটা কম্পিউটারের মধ্যে টোটাল ডকুমেন্ট আছে এবং সেটা যে কোনো জায়গায় যখন খুশি দেখাও যাচ্ছে, পাঠানো যাচ্ছে। সবচেয়ে বেশি যেটা আমার মনে হয় সুবিধা হয়েছে সেটা হচ্ছে মডেলিংয়ের ক্ষেত্রে। ওরা যে 3D মডেলিংগুলো করে তাতে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে। আগে তো ম্যানুয়ালি হাতে আঁকতে হতো 3D মডেল, এবং হাতে আঁকতে গেলে যেটা সবচেয়ে বড় প্রবলেম ছিল সেটা হচ্ছে যে আঁকাটা যদি কোনো কারণে পছন্দ না হয় সেটা রিজেক্টেড হতো, তখন আবার নতুন করে আঁকতে হতো, কালার স্কিমগুলো প্রত্যেক কটা আলাদা আলাদা করতে হতো। কিন্তু এখন যেটা হচ্ছে যে মডেলিংটা যদি একবার হয়ে যায়, কালার স্কিম জাস্ট একটা সুইচ টিপলেই আমরা চেঞ্জ করে দিতে পারছি। এবং মডেলেরও আমরা একটু আধটু চেঞ্জ করলে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমরা যখন করছি একটা মডেল, আমরা যখন গাইড করছি যে তুমি এখানে একটা ছাজা লাগাও বা এখানে একটা স্ট্রিপ দাও বা এখানে একটা দাও, সেটা কিন্তু যারা মডেল করছেন তারা কিন্তু মানে সফটওয়্যারটা যারা চালাতে জানেন তারা কিন্তু ওটাকে করতে পারছে। কাজেই পুরো ছবিটা কিন্তু আমার কখনোই নষ্ট হয়ে যাচ্ছে না। আমরা সামান্য সামান্য যে চেঞ্জগুলো বলছি সেগুলো ইনকর্পোরেট করাটা খুব সোজা হচ্ছে। কাজেই সেটা আমার মনে হয় এটা খুব মানে সহজ ব্যাপার হয়ে গেছে। আমাদের সময় দর্শক বন্ধু কেউ রয়েছেন। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি সুয়াসিন করছি ভালো। বলুন। হ্যাঁ, বলছি আমি
যে 3D বিভিন্ন অপশন আছে সেটা দিয়ে চিকিৎসাটা করা যায়। আপনার কথা স্পষ্ট আসছে না, 3D পর্যন্ত বোঝা যাচ্ছে, তারপর বোঝা যাচ্ছে না। না অটোক্যাড অটোক্যাডে যে 3D হুম অটোক্যাডে যে 3D হুম অপশনটা আছে হুম হুম সেটা দিয়ে কি 3D ডিজাইনটা করা যায়? আমি স্যারের কাছে জানতে চাইছি। হুম আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। এছাড়া আমাদের যে ইনফরমেশনগুলো আসছে সেগুলোকে যে স্টোর করে রাখা, গ্যাদার করে রাখা, হুম সেটাও আমাদের কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে মানে আর্কিটেক্টের ক্ষেত্রে অনেক সুবিধা করে দিয়েছে। হুম কাজে আর্কিটেক্টদের ক্ষেত্রে আমার মনে হয় কম্পিউটার একটা বিশাল সুবিধার জিনিস হয়ে দাঁড়িয়েছে। হুম এবং যে কোনো জিনিস আলটিমেটলি প্রেজেন্টেবল করতে হবে। একটা মানুষ সে তো মানে আমরা যে প্ল্যানটা করি সেটা সাধারণত ইঞ্জিনিয়াররা বোঝে, কিন্তু একটা সাধারণ মানুষ তো প্ল্যানটা দেখে বুঝবে না। হুম তাকে কিন্তু মডেলিংয়ের মাধ্যমেই বোঝাতে হয় যে একটা জিনিস কেমন দেখতে হচ্ছে, তার বাড়িটা কেমন দেখতে হবে। এই ব্যাপারগুলো মূলত আর্কিটেক্টরা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সফটওয়্যার এসে গেছে। 3D Max আছে, র্যাবিট আছে, যার মাধ্যমে এটা তারা করতে পারছেন। এবং এখন এমন কিছু সফটওয়্যার আরও ডেভেলপমেন্ট চলছে বা এসে গেছে, যার মাধ্যমে মডেলটা তৈরি হয়ে গেলে তার কোয়ান্টিফিকেশান কীভাবে, তার ভেতরের ইন্টিরিয়ার থেকে শুরু করে, ইন্টিরিয়ার একটা বড় জায়গা যেখানে কিন্তু আর্কিটেক্টদের খুব সুবিধা হয়েছে ইয়ের জন্য, কম্পিউটার আসার জন্য। কারণ ধরা যাক আমি একটা ঘরকে সাজিয়েছি। হুম আমাদের সঙ্গে দর্শক বন্ধু কেউ রয়েছেন, নমস্কার, বলুন। হ্যালো, আমি রিয়ান চক্রবর্তী বলছি ডায়লগ থেকে। হ্যাঁ, আমার প্রশ্ন, কম্পিউটারের ফুল ফর্ম কি? কম্পিউটারের ফুল ফর্ম? আচ্ছা, হুম কম্পিউটারের ফুল ফর্ম। আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। হুম এবার ধরা যাক আমি একটা সোফা এক জায়গায় বসিয়েছি, এক জায়গায় একটা আলমারি বসিয়েছি। হুম যদি প্র্যাকটিক্যালি আমি হাতে আঁকতাম তাহলে ওটাকে সরাতে গেলে আমাকে ওই আঁকাটা আবার চেঞ্জ করতে হতো। এখানে কিন্তু ওটাকে জাস্ট শিফট করে দেওয়া যাচ্ছে। কাজে ইন্টিরিয়ারের ক্ষেত্রেও কিন্তু কম্পিউটারের একটা ইন্টেরিয়ার ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের একটা খুব সুন্দর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। কালার স্কিমগুলো খুব সহজে চেঞ্জ করা যাচ্ছে এবং একদম অরিজিনাল যখন প্রিন্ট হয়ে আসছে দেখে মনে হচ্ছে যেন ঘরটা আলটিমেটলি ওরকমই। বা বাড়ি আমরা যে কিছু ছবি দেখতে পাচ্ছি 3D ভিউ, কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল ছবি নয়, এটা আমরা ডিজাইন করেছি। এর অনেকগুলোই হয়তো মানে এই যে ইন্টিরিয়ারটা যেমন দেখা যাচ্ছে, আমি মনে করলাম ওখানে সোফাটা থাকবে না, সোফাটা জাস্ট শিফট করিয়ে দিলাম, পুরোটাই ধরে শিফট করিয়ে দেওয়া যাচ্ছে। এই যে অ্যাডভান্টেজগুলো আসছে, এটা আমার মনে হয় একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। কিন্তু যতটা ছবিতে যেভাবে দেখা যাচ্ছে অতটা ঝাঁ চকচকে, অতটা মানে একই রকম কি পাচ্ছে যারা তৈরি করার পরে? হ্যাঁ, একই রকম কি পাওয়া যাচ্ছে? আর্কিটেক্টদের কাজটা ডিজাইন করা এবং তারপর যখন তৈরি হচ্ছে সেটাকে সুপারভিশন করা। এবার যত ভালো মিস্ত্রি হবে, এটা তো অনেকটা হাতের কাজের ব্যাপার নির্ভর করে, তো তার ওয়ার্কম্যানশিপ যদি খুব ভালো হয় তাহলে নিশ্চয়ই মানে সেটা হবে। এবং একজন আর্কিটেক্ট নিশ্চয়ই এমন কিছু ডিজাইন করবেন না যেটা বাজারে পাওয়া যাবে না। আমি একটা এমন রং করলাম যেটা বাজারে নেই, তাহলে তো হবে না। বা একটা সোফার কভার যেটা বাজারে পাওয়া যায় না, কাজে তাকে বাজারের সঙ্গে কিন্তু একটু সামঞ্জস্য রেখেই কাজ করতে হবে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু কেউ রয়েছে, নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে আমি একটা ঘর করেছি। আপনি কোথা থেকে বলছেন বলুন আগে। আমি ঢাকুরিয়া থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি আমি একটা ঘর করেছি। এবার ঘরটা মানে পাইনি, অথচ বাইরে থেকে বৃষ্টি জল লেগে রংটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। তাই করে ইফেক্ট হতে পারে? রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে? হ্যাঁ। বাইরে প্লাস্টার করেছেন, ভেতরে প্লাস্টার করেছেন, বাইরে প্লাস্টার করেননি? হ্যাঁ 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 ম্যাডাম। আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুদের বলবো যে আজ কিন্তু আমরা টানা পুরো অনুষ্ঠানটা টানা যাব, মানে আমরা কোনো বিরতি নেব না, বিরতি ছাড়া অনুষ্ঠান যাবে আজকে। পুরো টানা আপনারা অনুষ্ঠান দেখতে পাবেন। বিরতির জন্য যে সময়টুকু বাঁচানো থাকে সেই সময়টা আজকে আমরা নিচ্ছি না। আজ আমরা একেবারে টানা অনুষ্ঠান করব এবং আপনাদের যা যা যাবতীয় প্রশ্ন রয়েছে আপনারা কিন্তু আমাদের করতে পারেন। হ্যাঁ, আমি একটুখানি অমিতাভ বাবুর কাছে যাব। যেটা বিষয়টা আসবো সেটা হচ্ছে যে অনেকেই মনে হয় যে কোন নির্মাণ কাজের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা একদম সরাসরি কম্পিউটারে ইউজ করতে পারি। আপনি যেমন বলছিলেন যে সব ক্ষেত্রে সরাসরি ইউজ করা একটু ডিফিকাল্ট, অনেক পরে এসেছে নির্মাণ কাজের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার। আজকে সেটা এসে গেছে। একটা যে কোনো নির্মাণ, সে একটা বাড়ি হোক, একটা ঘর হোক, আর একটা ব্রিজ হোক, আর একটা শহর হোক, তার 4টে ধাপ আছে।
স্যার একটু বিরত করবো, আমাদের সঙ্গে দর্শক বন্ধু কেউ রয়েছেন। নমস্কার, বলুন। হ্যাঁ, সোনারপুর থেকে বিদ্যুৎ নস্কর বলছি। বলুন। হ্যাঁ, বলছি ব্রিজ বা বিল্ডিং তৈরি করতে দেখেছি আমরা অনেক সময় লাগে। হুম। এক্ষেত্রে রোবটের মাধ্যমে কাজ করে করা যেতে পারে না? রোবটের মাধ্যমে ব্রিজ বিল্ডিং তৈরির কথা বলছেন? আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখতে হবে। থাকুন। এখন যে কোনো নির্মাণে একটা প্ল্যানিং প্রথমে কিভাবে হবে একটা ভাবতে হয়, তারপরে ডিজাইন। এই প্ল্যানিংয়ের ক্ষেত্রে প্রথমে একটা ভালো সার্ভে দরকার। হুম। এই সার্ভে করার জন্যে এখন কম্পিউটার বেসড অনেক জিনিস এসে গেছে। শুধু যে সার্ভের ইকুইপমেন্টগুলো, আগে আমরা লেভেল থিওডলাইট ব্যবহার করতাম, তার জায়গায় এখন টোটাল স্টেশন করি। এবং সার্ভে করাটা ড্রোন দিয়ে সার্ভে করা যায়। লিডার আর একটা সার্ভের একটা রাস্তা, যেটা বড় বড় রাস্তা বা রেল লাইন এর সার্ভের জন্যে অনেক তাড়াতাড়ি সার্ভে করে ফেলা যায় এবং তার থেকেও বড় কথা খুব অ্যাকিউরেটলি করা যায়, যার জন্যে প্ল্যানিংটা আর কাজের যখন মাঠে যাচ্ছি তখন তার মাঠের সঙ্গে প্ল্যানিংয়ের তফাৎ হচ্ছে না। আগে যেটা হতো, একটা রাস্তা 100 কিলোমিটার রাস্তার 95 কিলোমিটার হয়ে গেছে, কিন্তু 5 কিলোমিটার করা যাচ্ছে না। তার কারণ দেখা যাচ্ছে কারুর বাড়িতে রাস্তা যাচ্ছে, কারুর জমির ওপর দিয়ে যাচ্ছে, সে বেচতে রাজি নয়। এই সব সমস্যাগুলো আজকে প্ল্যানিংয়ের ক্ষেত্রে কম্পিউটার দিয়ে সার্ভে করে এবং কম্পিউটার বেস প্ল্যানিং করে এগুলোকে এড়ানো যাচ্ছে। তারপরে স্টেজে আসে ড্রয়িং। ড্রয়িং সম্বন্ধে চন্দ্রচূড় অলরেডি বলেছে যে ড্রয়িংয়ের ইঞ্জিনিয়ারের কাজ একটা সফটওয়্যার ব্যবহার করে ডিজাইনটা করা, এবং কম্পিউটারে যে ডিজাইনটা হচ্ছে মানুষের হাতে করার থেকে তার অ্যাডভান্টেজ হচ্ছে সেটা অনেক বেশি অ্যাকিউরেট বা ঠিক হচ্ছে, এবং কোয়ালিটিটা বেটার হয়ে যাচ্ছে। সেটা শুধু ড্রয়িংয়ের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে নয়, ড্রয়িংয়ের ক্ষেত্রেও চন্দ্রচূড় বোঝালো যে একটা ড্রয়িং করে চেঞ্জ করতে আগে মাথা খারাপ হয়ে যেত, যে আবার মুছবো, ড্রয়িং নষ্ট হয়ে যেত, ছিঁড়ে যেত, কারণ ট্রেসিং পেপারের উপর ড্রয়িং হচ্ছে। আজকে সেখানে শুধু যে নতুনটা করা যাচ্ছে তা নয়, আমি পুরনো যেটা করেছিলাম সেটাও কম্পিউটারে স্টোর আছে। পরে যদি আমার মত পরিবর্তন হয়, যিনি বাড়ি করছেন, যে না এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না, আপনি পুরনোটাই করে দিন, এক মুহূর্তের মধ্যে করে দেওয়া যাবে। আগে সে খুঁজে বার করতে হতো, তাহলে আবার সেটাকে করতে হতো। এখন সেখানে কম্পিউটারের প্রযুক্তি ভীষণ বেশি। তারপরে আসছে কনস্ট্রাকশনে যেসব ইকুইপমেন্ট আগে ব্যবহার হতো, সেই ইকুইপমেন্টগুলো এখন কম্পিউটার ড্রিভেন হওয়ার ফলে, সফটওয়্যার ড্রিভেন হওয়ার ফলে, 1 নম্বর রিমোট কন্ট্রোলে কাজ করা যাচ্ছে। মানে একটা ক্রেন চালাতে গেলে যে ক্রেন যে কতটা উঠবে কতটা নামবে সম্পূর্ণভাবে ক্রেন অপারেটরের হাতের কায়দার ওপর নির্ভরশীল ছিল। সে একটু টানলো, জিনিসটা উঠে গেল, আবার নাবাতে গেলে আরেকবার অন্যভাবে নাবাতে গেল। আজকে সে সেটাকে জাস্ট বলে দিচ্ছে এত ফিট উঠবে বা এত মিটার উঠবে, ঠিক উঠে যাচ্ছে, সেখানে কোনো গাফিলতি হচ্ছে না, যার ফলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বা ভুল কাজ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে কমে গেছে। নেক্সট স্টেজ কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে, যেটাকে আমরা অনেক সময় ভাবি না বা ইগনোর করি, সেটা হচ্ছে মেনটেনেন্স। একটা স্ট্রাকচার হয়ে গেল, এবার সেটা ঠিক কাজ করছে না। আজকে একটা ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, দেখা গেল ব্রিজটা কাঁপছে। কেন কাঁপছে সেটা বুঝতে গেলে এখন ওই সেন্সার বা কম্পিউটার বেসড কিছু আমি যদি জিনিস লাগিয়ে দিই, সেটা শুধু ওপরে নয়, আমি মাটির নিচে যে স্ট্রাকচার করেছি, এই যে মেট্রো কনস্ট্রাকশন হচ্ছে, মেট্রো কনস্ট্রাকশনের যে দেয়াল, আমি তার গায়ে কনস্ট্রাকশনের সময়ই আমি কিছু কম্পিউটার বেসড ইকুইপমেন্ট লাগিয়ে দিলাম, কিছু সেন্সার লাগিয়ে দিলাম। আমি ঘরে বসে বুঝতে পারবো যে ও ব্যবহার কীরকম হচ্ছে, কোনো রকম গাফিলতি হচ্ছে কিনা, আগে যে ডিজাইন আমি করেছি তার সঙ্গে কোনো তফাৎ হচ্ছে কিনা। কাজে আমি অনেক আগে থেকে সেটা আটকাবার সুযোগ পাবো, যে সুযোগটা আগে পেতাম না। একদম। একটু বিরত করবো, আমাদের সঙ্গে দর্শক বন্ধু কেউ রয়েছে। নমস্কার, বলুন। আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। আমার প্রশ্ন ছিল
যে রিমোট সেন্সিংটা কি আর এটা কোথায় ইউজ করা যায়? আরেকবার একটু বলবেন। রিমোট সেন্সিং কি আমি জিনিস এখনই আর উত্তর এটা দিয়ে কোথায় দিচ্ছি। ইউজ করা যায়? হ্যাঁ। আমি এখন উত্তর দিয়ে হ্যাঁ, দিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু বললাম এখনই সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। ধরুন একটা ব্রিজ তৈরি হয়েছে, আমি যেটা বললাম সেই ব্রিজের গায়ে আমি যদি একটা সেন্সার লাগিয়ে দিই, যে জিনিসটা ওই ডিজিটালি আমি ঘরে বসে সেটাকে বা আমার নিজের মোবাইল থেকে তার রেজাল্টটা দেখতে পাবো, তাহলে কি হচ্ছে, একটা ভারী গাড়ি গেলে ব্রিজটা কতখানি ডিফ্লেক্ট করছে আমি কিন্তু সেটা সাইটে গিয়ে মেজার করতে হচ্ছে না, আমি সেটা ঘরে বসে পেয়ে যাচ্ছি। এবং যিনি সেই ব্রিজের মালিক তিনিও দেখতে পাচ্ছেন যে তার ব্রিজটা ঠিক কাজ করছে কি করছে না। এইটাই হচ্ছে রিমোট সেন্সিংয়ের কাজ। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে সল্ট লেকে যেটা ক্যালকাটা গেট, ওই যার উপরে লোকে উঠে দেখে, সেখানে এরম সেন্সার লাগানো হয়েছে এবং সেটা কিরাম লোকজন চললে কতটা ভাইব্রেট করছে, কতটা তার স্ট্রেস হচ্ছে, সেগুলো কিন্তু যারা ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তারা ঘরে বসেই দেখতে পাচ্ছেন। এইটাই হচ্ছে রিমোট সেন্সিংয়ের সুবিধে। এবার স্যার মোটামুটি একটা উত্তর দিয়েছেন স্যারকে যে প্রশ্ন করা হয়েছিল। এবার একটুখানি চন্দ্রচূড় বাবুর কাছে যাব যে সার্ভে করার ক্ষেত্রে কম্পিউটার আসার ফলে কতটা সুবিধা হয়েছে আপনাদের? সার্ভে করার ক্ষেত্রে আমার মনে হয় কম্পিউটার আসার ফলে মানে এটা দিগন্ত খুলে যাওয়ার মতো ব্যাপারটা হয়েছে। অলরেডি দাদা এর অনেকগুলো পার্ট বলেওছেন। মানে একটা সময় ছিল সার্ভে একটা খুব কঠিন জব ছিল, এবং বন জঙ্গলে সার্ভে তো সাধারণত খুব ভালো জায়গাতে করা হয় না। সার্ভেটা হচ্ছে প্রথম কাজ, যখনই কোনো একটা কিছু করা হবে সেখানে বন জঙ্গল থাকতে পারে, সেখানে খনি থাকতে পারে, সেখানে খাদান থাকতে পারে, মানে বিশাল জলার ভূমি থাকতে পারে, সেই সবের মধ্যে দিয়ে সার্ভে করতে হতো। এবং প্রচুর মানুষের কিন্তু প্রাণও যেত একসময় সার্ভে করার সময়। বন্যজন্তুদের আক্রমণ ছিল, বহিঃশত্রুদের আক্রমণ ছিল, এসব ব্যাপারগুলো ছিল। কিন্তু এখন যেমন সার্ভের এত সুন্দর সুন্দর ইকুইপমেন্ট হয়ে গেছে যে সার্ভে করাটা এখন খুব স্পিডেও হচ্ছে এবং খুব সহজ ব্যাপারটা হয়ে গেছে। এবং মানে শারীরিক পরিশ্রমের ব্যাপারটা অনেকটা কমে গেছে, এখন অনেকটাই কম্পিউটারাইজড সার্ভের জন্য আমরা দেখতে পাচ্ছি। তো আমি একটা ছোট উদাহরণ বলতে পারি। এই কদিন আগে আমরা গেছিলাম আরামবাগে একটা সার্ভের ব্যাপারে। তা আমাকে যখন আমার ক্লায়েন্ট বললো যে এরকম একটা সার্ভে করতে হবে, উনি বললেন মোটামুটি 40 কাঠার মতো জায়গা আছে, আপনাদের একটু সার্ভে করে দিতে হবে। তবে বললো একটু একটু জল থাকতে পারে, কিন্তু খুব বেশি বেশি জল থাকবে এটা বলেনি। তো আমরা শুনবো, খুব ইন্টারেস্টিং লাগছে, আসবো বেশি বেশি জল ছিল কিনা, তারপরে কি হয়েছিল। আমাদের সঙ্গে দর্শক বন্ধু কেউ রয়েছে, তার প্রশ্নটা একটু নিয়ে নেবো। নমস্কার, বলুন। নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুরের ঘোরাম থেকে অমর সাথে বলছিলাম। বলুন। বলছিলাম যে ড্রোন দিয়ে সার্ভে করা হয়, এটা কি সবসময় ঠিকঠাকই হয়, মানে নির্ভুল হয়? আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। হ্যাঁ, এখন ওই অল্প অল্প জল বাড়ায় আমরা রিস্ক নেইনি। আমরা টোটাল স্টেশন, দাদা অলরেডি যে মেশিনটার নাম বলেছিল ওটা নিয়ে আমরা সার্ভে করতে গেছিলাম, এবং গিয়ে দেখলাম আলটিমেটলি পুরোটাই জল। জলের ওপর হচ্ছে পানা দেখা যাচ্ছে পেছনের ছবিটা, ওই জায়গাটাই সার্ভে করতে গেছিলাম আমরা। তো মানে মানুষের পক্ষে গিয়ে নেবে ওরমভাবে সার্ভে করা সম্ভবই না, যেহেতু টোটাল স্টেশন গেছিল। এবং টোটাল স্টেশনেরও অনেক রকম ভাগ আছে, এটা একটা উন্নত যন্ত্র। তো এটা দিয়ে আমরা খুব সহজে জিনিসটাকে করতে পারলাম এবং খুব অল্প টাইমের মধ্যেই হলো। আর এটা লেজার দিয়ে করা যেত, মানে আমার জাস্ট ওখানে একটা কোনো অবজেক্ট পেলেই আমি ওখান থেকে রিডিংটা পেয়ে যাচ্ছি। মানুষকেও যে সবসময় যেতে হচ্ছে তাও না। আগে যে টোটাল স্টেশনগুলো ছিল ওটা প্রিজম দিয়ে যেতে হতো, মানে প্রিজম নিয়ে একজনকে দাঁড়াতে হতো, যেটা আমরা রাস্তায় অনেক সময় দেখতে পাই যে একটা লোক একটা মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে আর দূরে একজন একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় একটা প্রিজম লাগানো আছে। এটা গিয়ে প্রিজমে পড়ে আবার ব্যাক করে সেইটা ক্যালকুলেট করে মেশিন যে কতটা ডিস্টেন্স। এখন আর ফিতে দিয়ে ডিস্টেন্স মাপতে হয় না, কিন্তু আরো উন্নত মেশিন বেরিয়ে গেছে, এখন লেজারটা দিয়ে নিজেই মেপে নিচ্ছে। জাস্ট ওখানে একটা অবজেক্ট পেলেই হলো, ওকে পয়েন্ট যেখানে বলা হবে সেখানে লোকেট করে দেবে। এইবার মেশিন তো এটা ডাটাটাকে কালেক্ট করে নিল, এবার কয়েকটা জায়গায় শিফট করালেই আমি একটা বিরাট জায়গাকে মাপতে পারছি, মানে চোখে যদি দেখতে পাই সেই জায়গাটা আমি মেপে নিতে পারছি। অবজেক্ট হলেই, মানে যদি অবস্ট্রাকশন হয় তখনই আমাকে মেশিন শিফটিংয়ের ব্যাপারটা করতে হচ্ছে। তো সেটা একটা দিক গেল। এইবার ও যে ডেটাটা নিল সেই ডেটাটাকে ও কিন্তু সফটওয়্যার আছে ওর মধ্যে, তার মাধ্যমে ও আমাদের কম্পিউটারে
ডাইরেক্টলি দিয়ে দিচ্ছে এবং সেটা অটোক্যাড ফর্মে চলে আসছে। ড্রয়িং আমরা খুব সহজে কিন্তু রেডি করতে পারছি। তো সেই কারণে আমি যেমন খুব সহজে ওটা কালেক্টও করলাম ডেটাটাকে, আর সঙ্গে যদি ল্যাপটপ থাকে সঙ্গে সঙ্গে আমি ল্যাপটপকে নিয়ে নিলাম, নিয়ে আমরা কিন্তু ড্রয়িংটাকেও দিনের দিনে করে দিতে পারছি। এই যে আগে যেটা ছিল হাতে করে আঁকতে হতো, আঁকতে গিয়ে আবার ওখানে একটা আমাদের যে কোনো দাদা খুব ভালো জানেন, যখনই বড় একটা জমিকে সার্ভে করা হয় ম্যানুয়ালি যখন আঁকা হয় তখন দেখা যায় আলটিমেটলি গিয়ে মিলতে চায় না, সেটাকে আবার অ্যাডজাস্ট করতে হয়। অনেক রকম অ্যাডজাস্টমেন্টের আমাদের অঙ্কও আছে, কিভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটা কিন্তু আমাদের অঙ্ক করে ঠিক করতে হবে। ইচ্ছা হলো একটা আমি লাইনকে বেঁকিয়ে দিলাম আর মিলিয়ে দিলাম, ওটা করলে তো হবে না। একটা নির্দিষ্ট জায়গায় করে করে সব জায়গাতে আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা ভাগ করতে হয়, সব জায়গায় ভাগ করে করে অল্প করে মেলাতে হয়। তো সেই জায়গাগুলো এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে, এখন খুব অ্যাকিউরেট মাপ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমি ডেটাটাকে পেয়েও যাচ্ছি এবং সঙ্গে সঙ্গে সার্ভেটা করতেও পারছি। একটু বিরত করব। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ আমি দাসপুর থেকে নাট্যকলা বলছি। কোথা থেকে বলছেন? সবার আগে টেলিভিশনের ভলিউমটা মিউট করে দিন। হ্যাঁ, মিউট করা আছে। হ্যাঁ বলুন, এবার কোথা থেকে বলছেন? দাসপুর থেকে অ্যান্টনি বলছি। বলুন। বলছি আধুনিক পদ্ধতিতে নির্মাণ কাজের সুবিধাটা কি? আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। বলুন চন্দ্রচূড় বাবু। কাজেই এবার দাদা যেটা ড্রোনের কথা বলছিল, ড্রোন দিয়ে আমরা যদি সার্ভে করতে পারি তাহলে আমরা মানে ফিজিক্যালি সেই জায়গাটা যাওয়ারও প্রয়োজন হচ্ছে না, মেশিন গিয়ে আমাদের টোটাল জিনিসটাকে দেখিয়ে দিচ্ছে এবং সেখান থেকে আমরা সার্ভেটা করতে পারছি। তাছাড়াও প্রচুর ইকুইপমেন্ট এখন তৈরি হয়েছে যার মাধ্যমে আমরা যদি সার্ভে করি তাহলে আমরা অনেক অ্যাকিউরেট করতে পারছি এবং খুব অল্প টাইমে, যেটা একটা খুব বড় ব্যাপার হয়েছে। এবং এর আগেও কয়েকজন প্রশ্ন করেছে জিআইএস, জিপিএস, এগুলোকে আমরা অ্যাটাচ করে একদম গ্লোবাল পজিশনিং ভাবে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যেতে পারছি ডেটাগুলোকে। তাই আমার মনে হয় এখন আধুনিক যত যন্ত্র ব্যবহার হবে তত সার্ভেটা অ্যাকিউরেট হবে এবং ভালো কাজটা হবে। আমরা এবার একটু করে দর্শক বন্ধুদের ফোন এসেছিল, তারা অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে নিই, তারপর আবার আমরা আমাদের প্রশ্নে ফিরবো। সবার আগে শ্যামবাজার থেকে ফোন করেছিলেন কনস্ট্রাকশনের সাইটে কম্পিউটারের ব্যবহার। অলরেডি সেটা আমরা আলোচনা করেছি এবং ধাপে ধাপে আলোচনা হচ্ছে। শ্যামনগর থেকে একজন ফোন করেছিলেন নির্মাণে কম্পিউটার কোথায় কোথায় লাগতে পারে, সেটা আমরা অলরেডি আলোচনা করেছি। রায়গঞ্জ থেকে ফোন করেছিলেন ডিজাইনে কম্পিউটারের ব্যবহার, সেটা আমরা বলেছি। মালদা থেকে ফোন করেছিলেন জিআইএস কি, সিভিল ইঞ্জিনিয়ার কিভাবে এটা ব্যবহার করে। জিআইএস হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ আমার সঙ্গে যদি জিআইএস থাকে বা আমি যদি মানে একটা জিপিএস বলে একটা কথা আছে, জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম, আমার একটা জিনিস কোথায় আছে, ঠিক কত ডিগ্রি ল্যাটিটিউড কত ডিগ্রি লঙ্গিটিউডে আছে, এটা জিআইএস এবং জিপিএস এর মাধ্যমে পাওয়া যায়। কাজে আমায় সে জায়গাটা ঠিক কোনখানে আছে এটার খুব ভালো ব্যবহার বুঝতেই পাচ্ছেন, মিলিটারিতে হতে পারে। শত্রু ঠিক কোনখানে আছে সেটা যদি আমি জানতে পারি তাকে অ্যাটাক করা আমার পক্ষে খুব সহজ। এবং কনস্ট্রাকশনের ক্ষেত্রেও ঠিক সেরকম, আমার যদি একটা বাধা কিছু থাকে, মনে হয় যে এখানে একটা কিছু আমার অসুবিধে হতে পারে, আমি সেটা এই রিমোট কন্ট্রোল সিস্টেম দিয়ে দেখে নিতে পারি। এইটাই জিআইএস এর ব্যবহার সব জায়গায় হয়। আগের যে আমাদের এটা কি হয়ে যাচ্ছে আপনার? হ্যাঁ, আগের যে প্রশ্নটা ছিল ডিজাইনের ক্ষেত্রে, এটা জাস্ট আমি একটু ছোট্ট বলে দিই। সেটা হচ্ছে এখন বিভিন্ন যে সফটওয়্যারগুলো বেরিয়েছে, ডিজাইন সফটওয়্যার, সেগুলোর মাধ্যমে মডেল তৈরি করা যায়। আমরা যে বাড়িটা তৈরি করতে যাচ্ছি বা যে কোনো একটা স্ট্রাকচার যখন আমরা তৈরি করতে যাচ্ছি তার একটা মডেল করা হয় এবং মডেলে আমাদের যে কোডগুলো আছে সেই কোডে যা যা প্রভিশন আছে সেগুলো একদম দেওয়া যায়, যার ফলে লোড ক্যালকুলেশনটা কিন্তু খুব সহজে। আগে যেটা একটা বিশাল মানে ক্যালকুলেশন করতে, একটা বড় দাদারা করেছেন একসময় ব্রিজের ক্যালকুলেশন, কত টাইম লাগতো, মানে কয়েক বছর হয়তো একটা ক্যালকুলেশন করতে লাগতো, যেগুলো সেটা এখন কিন্তু সহজেই আমরা পেয়ে যেতে পারছি। এইটা একটা খুব সুবিধা। আমি আমাদের দর্শক বন্ধুদের প্রশ্ন এটা নয়, এটা আমাদের নির্ধারিত প্রশ্নের মধ্যেও পড়ে না, তবু এই প্রশ্নটা না করে আমি পারছি না। সেটা হচ্ছে তাহলে কি সাধারণ মানুষ, মানে আমি যদি মনে করি এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করবো এবং আমি নিজে একটা ডিজাইন করে ফেলবো, সেটা কি পসিবল? না, সেটা সম্ভব নয়। কেন নয়? তার কারণ সফটওয়্যার যদি আমি অন্ধভাবে ব্যবহার করি তাহলে অন্ধের মতন উত্তর পাবো। যে কোনো
প্রযুক্তিকে ব্যবহার করতে গেলে তার ব্যাকগ্রাউন্ডটা আমায় জানতে হবে, সেটা কিভাবে ঠিকভাবে ব্যবহার করা যায় এটা শিখতে হবে। তা নাহলে তো ইঞ্জিনিয়ারদের আর কোনো দরকারই থাকতো না, বা অটোক্যাড অপারেটরের কোনো দরকার থাকতো না, আপনি কম্পিউটার করে ফেলতো। কম্পিউটার মানুষের হাতে একটা টুল, মানুষের প্রযুক্তির জন্য একটা সাহায্য। কম্পিউটার যখন নিজে কাজ করতে পারবে, সেদিকে কম্পিউটার এগুচ্ছে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে একটা কথা আজকাল খুব শোনা যায়, এআই। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু কম্পিউটার একটা সমস্যার সামনে গেলে সে নিজে ভাবতে শিখছে, যেটাকে আমি এভাবেও করতে পারি, ওভাবেও করতে পারি। কিন্তু এই যে ভাবতে শিখছে এবং কোন সমস্যার কোন সমাধানটা নেবে, সেটা কিন্তু পেছনে একজন তাকে শিখিয়ে দিয়েছে, তবেই সে পারছে। তবে আগে যেরকম কোথায় কোথায় আটকে যেত, এখন সেভাবে এগুচ্ছে না। একটা মেশিনও এগুতে গিয়ে সামনে একটা বাধা দেখলে, তার কাছে সেন্সার আছে, সে দেখলো আমার সামনে একটা বাধা আছে, সে থেমে গেল, থেমে গিয়ে সে চেষ্টা করলো অন্যভাবে ঘুরে যাওয়া যায় কিনা। এইগুলোই কম্পিউটারের অবদান। কারণ আমাদের এই কম্পিউটার প্রোগ্রামের থ্রু দিয়ে শুধু যে মানুষ এগুচ্ছে তা নয়, মেশিনও এগুচ্ছে এবং প্রযুক্তিও এগুচ্ছে সঙ্গে সঙ্গে। একদম। সুতরাং যতটা সহজভাবে আমাদের বিশেষজ্ঞরা বলছেন, তারা কাজটা জানেন বলে বলছেন। আমরা নিজেরা যদি মনে করি যে আমরা সেই সফটওয়্যারটা নিয়ে বাড়ি ডিজাইন করে ফেলতে পারবো এবং সেই অনুযায়ী কাজ শুরু করে ফেলি, তাহলে কিন্তু সেটা ভুল হবে। বিশেষজ্ঞদের প্রয়োজন কিন্তু রয়েছে, এবং তাদের যে মতামত যে আদৌ সেটা ঠিক হচ্ছে বা কিভাবে কি করতে হবে, সমস্ত কিছু কিন্তু মেজারমেন্ট রয়েছে, সেটার জন্য কিন্তু বিশেষজ্ঞদের দরকার রয়েছে। হ্যাঁ, এবার যাবো আমি একটুখানি। হাওড়া থেকে একজন ফোন করেছেন, 3D ডিজাইনার করা যায় কিনা প্রশ্ন করেছিলেন। নিশ্চয়ই করা যায়। প্রশ্নটা ছিল অটোক্যাড দিয়ে AutoCAD দিয়ে, right. 3D অটোক্যাড করা যায়, যায় তো বটেই। শিখতে হবে সেটা ব্যবহার করা। ডানলপ থেকে ফোন করেছেন, কম্পিউটারের ফুল ফর্ম জানতে চেয়েছেন। ফুল ফর্ম? হ্যাঁ। কম্পিউটার তো একটা, কম্পিউট কথাটা মানে হিসেব করা, কম্পিউটার একটা হিসেবের যন্ত্র। কম্পিউটারের কোনো ফুল, কম্পিউটার একটা কিন্তু ভাষা কথা, এটা অ্যাব্রিভিয়েশন নয়, এটা কোনো অ্যাক্রোনিম নয়। কম্পিউট করে যে সে কম্পিউটার, কম্পিউট করার মেশিন হচ্ছে কম্পিউটার। কাজেই কম্পিউটার ইটসেলফ ইজ এ ওয়ার্ড। যেমন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কি ভিআর, ভার্চুয়াল রিয়ালিটি, এটা সেরকম কোনো কথা নয়, এটা নিজেই একটা শব্দ। একদম। আমাদের সঙ্গে ছিলেন, ঢাকুরিয়া থেকে ফোন করেছিলেন, যদিও প্রশ্নটা একেবারে আজকের অনুষ্ঠানের সঙ্গে যোগ নেই, তবু উনি প্রশ্ন করেছেন, রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কারণ উনি ভেতরে প্লাস্টার করেছেন কিন্তু বাইরে প্লাস্টার করতে হবে। বৃষ্টির জল ঢুকে যাচ্ছে, এরপরে শুধু ফ্যাকাশে হয়ে যাবে নয়, এরপরে দেখা যাবে ফুটে ফুটে উঠছে, প্লাস্টার খসে পড়ে যাচ্ছে, সবই হবে। কাজে প্লাস্টার তো অমনি অমনি লোকে পয়সা খরচ করে করে না, প্রয়োজন আছে বলেই করে। সেই প্রয়োজনটাকে মানতে হবে, যেটা দরকার সেটা করতে হবে, তা না হলে তো আপনাকে সবার আগে প্লাস্টার করতে হবে, তারপরে আপনাকে পরবর্তী কি হচ্ছে সেটা দেখে পরবর্তী প্লাস্টার করার আগে আবার যে আউটসাইডে যে ব্রিক জয়েন্ট গুলো আছে সেগুলোকেও কিন্তু পয়েন্টিং করে নিলে ভালো, কারণ তাহলে প্লাস্টারটা থাকবে না ভালোভাবে। সোনারপুর থেকে ফোন করেছিলেন, রোবটের মাধ্যমে ব্রিজ তৈরি সম্ভব কি? বলবো রোবোটিক্স একটা, তো শুধু ব্রিজ কেন, রোবট তারও তো একটা কতটা কাজ করতে পারে সেটা নির্ভর করবে রোবটটাকে তৈরি করেছে তার উপরে। রোবট একটা বিশেষ কাজে তৈরি হয়। এখন যদি কনস্ট্রাকশন করার সময় দেখা যায় কিছু জায়গায় মানুষের যাওয়াটা খুব শক্ত, সেখানে গিয়ে একটা কাজ করে দিতে হবে, কিন্তু সে কাজটা মানুষ গিয়ে করতে গেলে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, সেখানে আমরা একটা রোবটকে লাগিয়ে দিতে পারি। বা এটা ভাবতেই পারেন যে একটা খুব সরু স্ট্রাকচার, তার ভেতরে মানুষ ঢুকলে আটকে যায়, ভালোভাবে যেতে পারছে না, হয়তো ভেতরটা আমায় রং করতে হবে, আমি একটা রোবটকে পাঠিয়ে দিলাম, সে রংটা করে বেরিয়ে চলে এলো। একটা টানেলের ভেতরে সে ঢুকে পরিষ্কার করে বা রং করে বেরিয়ে চলে এলো। এইটা হচ্ছে রোবটের কাজ। সেই রোবটও কিন্তু মানুষ চালায়, রোবট নিজে মানুষকে চালায় না। আমাদের সবসময় মনে রাখতে হবে প্রযুক্তি মানুষ তৈরি করেছে এবং প্রযুক্তিকে ব্যবহার করছে মানুষ। আমরা প্রায় একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, যে একটা মেট্রো টানেলে কাজ চলছে। এই যে মেট্রো টানেল নদীর তলা দিয়ে চলে গেল,
এই মেট্রো টানেল যে কাটতে কাটতে যাচ্ছে তার সামনে কোনো বাধা আসছে কিনা সেটা কিন্তু এই কম্পিউটারের সাহায্যে আমরা আগে থেকে জানতে পাচ্ছি। আগে কি হতো, এটা থেকে গেলে তখন ভাবতে হতো কি করা হবে। এখন আমাদের কাজটা ক্রমশ সহজ আর উন্নত হচ্ছে, কোয়ালিটি ভালো হচ্ছে এবং তাড়াতাড়ি হচ্ছে। কেউ জিজ্ঞেস করেছিলেন যে কম্পিউটার ব্যবহার করে কি লাভ হয়। লাভ হচ্ছে আমাদের কোয়ালিটি ভালো হচ্ছে, তাড়াতাড়ি কাজ হচ্ছে। একদম। আমাদের সঙ্গে দর্শক বন্ধু কেউ রয়েছে, নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার, নিউজ থেকে বলছিলাম। বলুন। ক্যাড আর অটোক্যাডের মধ্যে ডিফারেন্সটা কি একটু জানতে চাইছিলাম। ক্যাড হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন, আর অটোক্যাড হচ্ছে একটা কোম্পানির বা একটা প্রোডাক্টের নাম। অটোক্যাড মানে অটোমেটিক্যালি, অটোক্যাড ব্যবহার হয় ড্রয়িং করবার জন্যে, এটা একটা সফটওয়্যার। এটা একটা সফটওয়্যার। আর ক্যাড হচ্ছে একটা জেনারেল কথা, কম্পিউটার এডেড ডিজাইন। যে কোনো ডিজাইন কম্পিউটার দিয়ে করা হচ্ছে তাকে বলা যায় ক্যাড ব্যবহার করেছি আমি। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদের সঙ্গে দর্শক বন্ধু ব্যারাকপুর থেকে ফোন করেছিলেন, রিমোট সেন্সিং অলরেডি আপনার উত্তর দিয়ে দিয়েছেন। ঘাটাল থেকে ফোন করেছেন, ড্রোন দিয়ে সার্ভে ঠিক কিনা করেছেন, উনি বললেন ড্রোন দিয়ে না, সার্ভে ভালো। ঠিক কিনা, মানে ঠিক ভালো কিনা বলেনি, কোন ড্রোন দিয়ে সার্ভে করলে সেটা অ্যাকিউরেট অ্যাকিউরেট কিনা, অনেক বেশি হ্যাঁ অ্যাকিউরেট, সেটাই, ঠিক কিনা মানে ঠিক হয় কিনা, অনেক বেশি অ্যাকিউরেট। আধুনিক পদ্ধতিতে নির্মাণের সুবিধে ওই কম্পিউটার ব্যবহার করে আমরা বলে কথা দিই, অলরেডি, উত্তর হ্যাঁ দিই। আমাদের সুবিধা সমস্ত মানে প্রশ্নের দুটো পয়েন্টই দাদা বলে দিলেন। যেটা একটা হচ্ছে আমরা খুব অ্যাকিউরেট করতে পারছি এবং খুব অল্প টাইমে করতে পারছি, এটা হচ্ছে নির্মাণের সময়। এছাড়াও পরবর্তীকালে তার মেনটেনেন্সের ক্ষেত্রেও কিন্তু এটার ব্যবহারের ফলে আমরা অনেক আগে থেকে জানতে পারছি যে এই জায়গাটা খারাপ হচ্ছে বা এই জায়গাটা ঠিক আছে কি বেঠিক আছে। আমাদের সময় দর্শক বন্ধু কেউ রয়েছেন, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি এমডি মুখার্জি বলছি গড়িয়া থেকে। বলুন। আচ্ছা, আমি 1998-এ দোতলাটা করেছিলাম, কিন্তু দোতলা করার মানে মাস্টারের মধ্যে হঠাৎ দেখে ওখান থেকে জল পড়ছে। তো আমি কিছু ট্রিটমেন্ট করেছিলাম, করার পর তারপর দেখলাম ওই একটা সলিউশন লাগিয়ে ওটাকে ইয়ে করে রেখেছি। মাঝে মাঝে তখন পুরোনো হয়ে যায়, জল পড়ে, আবার একটা ট্রিটমেন্ট করি ওখানে ইয়ে চেকিং করা দিয়ে, তারপর একটা দিয়ে আবার ফিটে দিতে হয়। তো এটার কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট আছে না, ওটা মেজর কোনো ফল্ট হয়ে যেতে পারে? এটা তো আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। বিশেষজ্ঞ কারুকে যদি নিয়ে বাড়িটা দেখান তিনি বলতে পারবেন। এমনি যে ভালো রিপেয়ার করলে নিশ্চয়ই পার্মানেন্ট হবে না কেন? কিন্তু যদি অল্প মানে আমি যদি জাস্ট খানিকটা রিপেয়ার করি আর খানিকটা না করি তাহলে তো সেটা বেশি দিন থাকবে না। আর আপনি সলিউশন দিয়ে দিয়ে রাখছেন, কিন্তু তারপরে যেহেতু আবার হচ্ছে, চিকিৎসকেরা বলেন যে কোনো রোগ হওয়ার পর ওষুধ খাওয়ার পরেও যদি না কমে তাহলে বুঝতে হবে যে এবার চিকিৎসকের কাছে পার্মানেন্টলি যাওয়ার সময় হচ্ছে, অর্থাৎ তার কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি একই রকমভাবে বিশেষজ্ঞর সঙ্গে এবার কথা বলুন, যেহেতু বারবার করে একই সমস্যা ফিরে ফিরে আসছে, তাহলে তিনি দেখে একেবারে ভালো করে বলে দিতে পারবে পার্মানেন্ট সলিউশন নিশ্চয়ই আছে, যেমনটা আমাদের বিশেষজ্ঞরা বললেন। আমি এবার একটুখানি আমাদের দর্শক বন্ধুরা যারা ফোন করেছিলেন, প্রশ্ন করেছিলেন, সবার প্রশ্নের উত্তর আমাদের দেওয়া হয়ে গিয়েছে। আমি এবার একটুখানি অমিতাভ বাবুর কাছে যাব যে আমরা ডিরেক্টলি কি প্রভাব সেটা আমরা কথা বলছি, এবার ইনডিরেক্ট কি প্রভাব রয়েছে সেটা যদি একটুখানি বলেন কম্পিউটার নির্মাণে। ইনডিরেক্ট বলতে দেখুন, এই যে ভার্চুয়াল রিয়েলিটি মানে কি, যেমন সব কিছু ভার্চুয়াল অর্থাৎ রিয়েল নয়। আমি আজকে বড় বড় কোম্পানি কি করছে, তাদের ওয়ার্কম্যানদের সেফটি সম্বন্ধে জ্ঞান দেওয়া, উপদেশ দেওয়ার জন্যে তারা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করছে। আপনি সেই ওয়ার্কারকে ভার্চুয়াল রিয়েলিটির থ্রু দিয়ে সে বুঝতে পারবে, সে যদি সেফটি বেল্ট না নিয়ে কনস্ট্রাকশানে থাকে, সে যদি হঠাৎ পড়ে যায়, সে কিন্তু ফিল করবে সে পড়ে যাচ্ছে। হঠাৎ দেখলো যে সেফটি বেল্টে সে আটকে গেল। তার এই যে জ্ঞানটা হলো, এই শিক্ষা শুধু মুখে বলার থেকে অনেক বড়, কারণ সে ভয় পেয়ে গেছে, সে দেখছে সে পড়ে যাচ্ছে, তারপরে আটকে গেল। কিসে আটকালো? সেফটি বেল্টে আটকালো। এই যে অনেক দিন আগে থেকে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হচ্ছে প্লেনের পাইলটদের জন্য সিমুলেটারে। তারা সম্পূর্ণ দেখতে পাচ্ছে একটা প্লেন তুলছে, নামাচ্ছে, ল্যান্ডিং করছে, সব কিছু সে ভার্চুয়াল রিয়েলিটিতে ফিল করছে। সে
প্লেন থামিয়ে সেফলি বেরিয়ে এলো, তখন তার বোধ হলো যে সে শিখেছে পুরোপুরি। এই হচ্ছে একটা বড় ব্যবহার ট্রেনিংয়ের জন্যে। তারপরে ধরুন একটা কারখানা, সেটাকে বাড়ানো হবে, এখন সেখানে গিয়ে মাপজোপ করে বাড়ানো এবং তারপরে তার প্ল্যানিং করা, তার থেকে অনেক সুবিধে আমি যদি পুরো জিনিসটাকে ডিজিটাইজ করে আমি তার ছবিগুলো একটা কম্পিউটারে নিয়ে নিলাম, এবার আমি যখন বাড়াচ্ছি আমি সেই স্ট্রাকচারটার পাশে কনস্ট্রাকশন বাড়াচ্ছি, আমি একদম ছবিতে দেখতে পাচ্ছি বা চোখের সামনে দেখতে পাচ্ছি যে কিভাবে এটা বাড়লে এটা মিলল বা উঁচু নিচু হয়ে গেল বা ঠিক মিলছে না রংটা, আমি আবার সেটাকে চেঞ্জ করলাম। এটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, AR। মানে আমি একটা রিয়েলিটি, যিনি রিয়েল জিনিস আছে তাকে আমি বাড়াবো, বড় করব, এই ব্যবহার আমি করছি। এও কিন্তু কম্পিউটারে করা যায়। এটা আগে করতে গেলে অনেক টাইমে ভুল হয়ে যেতে পারতো বা ঠিক মতন হতো না, অনেক সময় লাগতো, অনেক তাড়াতাড়ি হচ্ছে। রোবোটিক্স তো আপনাদের বললাম। আর একটা কথাও শুনবেন আপনারা, বিল্ডিং ইনফরমেশন মডেল, বিম এখন আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমাদের দেশে এখনো আসেনি, ভারত পৃথিবীর অন্যান্য জায়গায় এসে গেছে। এখন বহু দেশে বিম ছাড়া কাজই করা যায় না। বিম কেন? একটা কনস্ট্রাকশনে যে নানান রকম, যেটা আমি প্রথমেই বলেছিলাম, একটা ছোট বাড়ি করতে গেলেও একটা প্লাম্বারকে লাগে, একটা ইলেকট্রিশিয়ানকে লাগে, একটা ম্যাশনকে লাগে, একটা মাটি খোঁড়বার লোক লাগে। এই সমস্ত টেকনোলজির যে সমন্বয় করা, এখন বিমের থ্রু দিয়ে সেই সমন্বয়টা করা থাকার জন্যে কখন আমার বাড়ির জন্যে জানলাটা অর্ডার দিলে তবে আমি ঠিক সময় জানলাটা পাবো, কখন আমার ইলেকট্রিক্যাল লোককে ডেকে দেয়ালে ছ্যাদাটা করিয়ে নিতে হবে, তাহলে কী হবে, আমি প্লাস্টার করলাম, রং করলাম, তারপরে ইলেকট্রিক্যাল মিস্ত্রি এসে ছ্যাদা করতে আরম্ভ করলো, আবার নতুন করে আমায় রং করতে হলো। এই যে সমস্যাগুলো ছিল, এটা ছোটোখাটো বাড়ির ক্ষেত্রে বললাম। এবার ভেবে দেখুন, যদি একটা বড় কাজ থাকে, ধরুন একটা ব্রিজই কনস্ট্রাকশন হচ্ছে, এখন সেই ব্রিজের কোথায় কখন কোন জিনিসটা লাগবে, কোন ওয়ার্কারকে লাগবে, এটা যদি আমি আগে থেকে জানি এবং তার জন্য আমার কি কি প্রিকশন নিতে হবে, এই খবরগুলো আগে থেকে জানা থাকলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়। আমাদের দেশের প্রত্যেকটা প্রজেক্ট দেরি হয়ে যায়, তার কারণ আমরা আগে থেকে ভাবতে পারি না, আগে থেকে তার ব্যবস্থা করতে পারি না। আমাদের সময় শেষের দিকে, আমি খুব দ্রুত যাব, একদম এক কথা। দাদার এই কথা প্রসঙ্গে আমি একটা ছোট্ট আমার নিজের পার্সোনাল লাইফের একটা অভিজ্ঞতা বলি। একটা সীসা কারখানাতে আমরা কাজ করতে গেছিলাম, তো সেখানে ফার্নেস ছিল অনেকগুলো, আরও ফার্নেস বাড়বে, এক্সটেনশন হবে ফার্নেসের। প্রচণ্ড গরম, গলন্ত সীসা ফার্নেস থেকে ঢালা হচ্ছে, সেই অবস্থায় মাপঝোপ করাটা আমাদের তখন ম্যানুয়ালি করতে হয়েছিল, অনেকদিন আগের ঘটনা বলছি। তো ওই দাদার কথাটা শুনে আমার মনে পড়ে গেল যে ওইটা যখন আমরা করেছিলাম, মানে একটা প্রাণের ঝুঁকি নিয়ে, যে বাই চান্স যদি একটু সীসা গায়ে পড়ে তাহলে কিন্তু মরে যাবো, তো সেরকম আর কি ব্যাপারটা। আমাদের সময় শেষের দিকে, আমি দ্রুত যাব। নির্মাণ সম্পর্কিত কোন কোন কাজে সেন্সরের প্রয়োগ করা হয়, খুব দ্রুত বলবেন, আমাদের হাতের সময় নেই একদম। অনেকটাই বলেছি আমরা। ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টে আমরা অ্যাপ্লিকেশন করি সেন্সরের, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশনের জন্য ব্যবহার করি, সাইট অ্যানালিসিসের জন্য ব্যবহার করি, ম্যানেজমেন্ট মানে কস্ট ম্যানেজমেন্টের জন্য আমরা ব্যবহার করি, তারপরে হচ্ছে আমাদের ডিটেল যে জিওগ্রাফিক ইনফরমেশান তার জন্য অনেক সময় ব্যবহার করি, টাউন প্ল্যানিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি, আরবান ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করি, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ব্যবহার করি, হাইওয়ে অ্যালাইনমেন্টের জন্য আমরা ব্যবহার করি, যাতে কস্টিংটা কমানো যায়, মানে লিস্ট কস্টে যাতে হাইওয়েটা হয় সেটার জন্য ব্যবহার করি, টেরেন ম্যাপিং এবং অ্যানালিসিসের জন্য ব্যবহার করা হয়, ল্যান্ডস্লাইড প্রেডিকশন অ্যানালিসিসের জন্য ব্যবহার করা হয়, তারপর কনস্ট্রাকশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটাকে ব্যবহার করতে পারি, রিজিওনাল প্ল্যানিংয়ের জন্য ব্যবহার করতে পারি, ডাটা হ্যান্ডলিংয়ের জন্য ব্যবহার করতে পারি, তারপরে আমরা হ্যাজার্ড স্টাডি করার জন্য, ন্যাচারাল হ্যাজার্ড যেগুলো হয়, এত বলছো মনে রাখতে পারবে না, তো সেইটা স্টাডি করার জন্য আমরা ব্যবহার করতে পারি। এরকম প্রচুরভাবে আমরা সেন্সরের ব্যবহার। অমিতাভবাবু, একদম এক কথায়, সেটা হচ্ছে কম্পিউটারের কি ভবিষ্যৎ দেখছেন, খুব দ্রুত? কম্পিউটার তো আমাদের ভবিষ্যৎ, এবং নির্মাণ কার্যে কম্পিউটারের ভবিষ্যৎ সবচেয়ে বড় যেটা হবে সেটা হচ্ছে এই যে আমরা মাঠে, এই প্যান্ডেমিক আমাদের শিখিয়ে দিয়ে গেল
মাঠে 300 লোক মিলে কাজ করছে। এভাবে আর ভবিষ্যতে কনস্ট্রাকশন করা যাবে না। আজকে অনেক বেশি প্রিকাস্ট কনস্ট্রাকশন, অর্থাৎ জিনিসটা কারখানায় তৈরি হয়ে আসবে, ওখানে শুধু জোড়া লাগানো হবে। এই ধরনের কনস্ট্রাকশন ক্রমশ অনেক বেশি করে আসতে হবে এবং সেটা অনেক ভালো করা যাবে। আগে প্রিকাস্ট কনস্ট্রাকশনে জয়েন্ট দিয়ে জল বের, তার কারণ পুরোপুরি মিলতো না। আজকে কম্পিউটার দুটো ফেসকে এত মিলিয়ে দেবে যে যেমন আমাদের এই যে নি সার্জারি হয়, সেখানে যদি দুটো পার্ট পারফেক্ট থাকে তাহলে কোনো ব্যথা হয় না সার্জারির পরে। ঠিক সেরমভাবে বিল্ডিংয়েরও পার্টসগুলো এমনভাবে মিলিয়ে দিতে হবে যাতে করে আর কোনো লিকেজ হবে না। এইটা একটা বড় রাস্তা। আর এটা তাছাড়া যেটা হবে খুব অটোমেটেড ভেহিকল, কোনো ড্রাইভার লাগবে না। একটা মাইনে শয়ে ভেহিকল যাচ্ছে, আপনি ফিরে আসছে তুলে নিয়ে, কোনো লোকই লাগছে না, গাড়ি যাচ্ছে ফিরে আসছে। কিন্তু এই ধরনের কাজ অনেক বেশি, অনেক অটোমেটেড কাজ হবে। একদম। অনেক ধন্যবাদ দুজনকে। দর্শক বন্ধুদের বলবো আপাতত আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। রাত 10টায় আবারও রিপিট টেলিকাস্ট আপনারা দেখতে পাবেন। আপাতত শেষ করছি। সবাই দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।